গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস প্রিয়তমেষু। আজ দ্বিতীয় পর্ব। জহিরের দাড়ি শেভ করবার ব্যাপারটা দেখার মতো। মোটামুটি একটা রাজকীয় আয়োজন। বারান্দায় ছোট্ট টেবিল আনা হয়, আয়না লাগানো হয়, গরম পানি ঠান্ডা পানি, স্যাভলন, ব্রাশ, সাবান, রেজার, আফটার শেভ সব নিয়ে আসার পর গালে সাবান লাগানোর পালা। এই দৃশ্যটিও মুগ্ধ হয়ে দেখার মতো। জহির ব্রাশ ঘষছে তো ঘষছি, মুখ সাবান্নে ভরে উঠেছে, তবু ব্রাশ ঘষার বিরাম নেই। নিশাত একবার অবাক হয়ে বলেছিল, এরকম তুচ্ছ একটা ব্যাপারে এত সময় নষ্ট করো? দাড়ি কাটা তুচ্ছ মনে হলো তোমার কাছে? কেটে ফেলে দিচ্ছ, এটা তুচ্ছ না? না, এর নাম বিসর্জন। আয়োজন ছাড়া বিসর্জন হয় না। বিয়ের আগে জহিরের এই দিকটি নিশাতের চোখে পড়েনি। শুধু দাড়ি কাটা নয়, সব ব্যাপারই জহিরের আয়োজন নিয়ে বেশ বাড়াবাড়ি আছে। অফিসে যাবার ব্যাপারটাই ধরা যাক, পালিশ করা জুতাও সে পাতলা ন্যাকড়া দিয়ে অনেকক্ষণ ঝাড়পোছ করবে, রুমাল ইস্ত্রি করবে, সাজসজ্জা শেষ হবার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে। এই ব্যাপারগুলো বিয়ের আগে নিশাতের চোখে পড়েনি। চোখে পড়েছে যে এই মানুষটি খুব ফিটফাট, রুচিবান একজন মানুষ, যার গায়ে কখনো ইস্ত্রি ছাড়া কাপড় দেখা যায় না, যার কাছে এসে দাঁড়িয়ে সবসময় আফটার শেভ লোশনের একটা গন্ধ পাওয়া যায়। গন্ধটা ভালো লাগে। জহির টাই বাঁধতে বাঁধতে নিশাতের ঘরে ঢুকলো। নিশাতের ঘর মানে তার স্টুডিও। ছবি আঁকার সরঞ্জামে ঠাসা একটা ঘর, দেয়ালে হেলান দিয়ে রাখা ছবির স্তূপ। নিশাত একটি ছবির সামনে দাঁড়িয়ে। গত দুদিন এই ছবিটির জন্য বেশ কিছুটা সময় নিয়েছে। লাইন ওয়ার্ক শেষ হয়েছে, কিছু কিছু জায়গায় রং পড়েছে। জহির অবাক হয়ে বলল, কার পেন্টিং? নিশাত বলল, চিনতে পারছো না? পাশের ফ্ল্যাটের মহিলার। মহিলা বলাটা কি ঠিক হচ্ছে? বাচ্চা একটা মেয়ে, ওর ছবি আঁকছো কেন? কোনো বাধা আছে? বাধা থাকবে কেন, জানতে চাচ্ছি। নিশাত হাসলো, ছবিটির দিকে তাকিয়ে হাসলো। ভালো হচ্ছে, অনেকদিন পর নিজের কাজ তার পছন্দ মতো এগুচ্ছে। মন লেগে গেলে কাজ খুব দ্রুত আগায়। অনেক দিন ধরেই কোনো কিছুতেই মন বসছে না। নিশাত চাকু দিয়ে পোর্ট্রেটের চুল থেকে কিছু রং ঘষে ঘষে তুলছে। চুল ঠিক আসছে না। মেয়েটির চুল ফ্লাফি ধরনের, এলোমেলো হয়ে থাকে। এখানে মনে হচ্ছে খুব গোছানো চুল। নিশাত, বলো, আমার পোর্ট্রেটে কবে হাত দেবে? দেব, খুব শীঘ্রই। একটা মজার ব্যাপার লক্ষ্য করেছো নিশাত? পুরুষ শিল্পীরা তাদের স্ত্রীদের মডেল বানিয়ে অসংখ্য ছবি আঁকেন, অথচ মহিলারা কখনো তাদের স্বামীদের মডেল বানায় না। আমি তোমার ছবি আঁকিনি বলে অন্যরা আঁকবে না এমন তো কথা নয়। কেউ কেউ নিশ্চয়ই আঁকে, কেউ আঁকে না। মেয়েদের এই সাইকোলজিটা বেশ অদ্ভুত। আমার কলমটা পাচ্ছি না, একটু দেখবে? টেবিলের উপরেই তো থাকে। এখন নেই। তোমার বান্ধবীর পুত্র নিয়ে যায়নি তো? ও কলম নিয়ে কি করবে? কিছু করবে না, হাতের কাছে পেয়েছে, উঠিয়ে নিয়ে গেছে। কাইন্ডলি একটু খুঁজে দেখো। বল পয়েন্টে আমি লিখতে পারি না। অফিসে ফেলে আসুনি তো? অফিসে কি আমি কখনো কিছু ফেলে আসি? তা আসো না, দাঁড়াও দেখি পাই কি না। থাক, তোমাকে উঠতে হবে না, ছবি নিয়ে বসেছো, ডিস্টার্ব করতে চাই না। শিল্পী মানুষ, মুড কেটে গেলে মুশকিল। ঠাট্টা করছো? পাগল। জহির ঘর থেকে বেরোলো বিরক্ত মুখে। নিশাত তাকে এগিয়ে দিতে আসেনি। এটা কেন হচ্ছে জহির বুঝতে পারছে না। সম্পর্কে শীতলতা কি আসতে শুরু করেছে, নাকি জীবনযাপনে মনোটনি? জহিরের প্রতি তার আগ্রহ কি কমে আসছে? কিছুটা নিশ্চয়ই কমেছে। অফিসে পৌঁছেই জহির টেলিফোন করলো। কিছু কিছু কথা আছে, মুখোমুখি বলা যায় না, অথচ টেলিফোনে খুব সহজেই বলা যায়। নিশাত, হ্যাঁ, কি করছো? তেমন কিছু না, গল্প করছি। কার সঙ্গে গল্প করছো? পুষ্প। ও আচ্ছা, তাহলে তুমি ব্যস্ত? কিছু বলবে? না। তোমার কলমটা পাওয়া গেছে। কোথায় ছিল? যেখানে থাকার কথা সেখানেই ছিল, টেবিলের উপর। তুমি ভালো করে দেখোনি। তোমার জন্য যা খুব আনইউজুয়াল। তা তো বটেই। টেলিফোন রাখছি, কেমন? জহির রিসিভার হাতে অনেকক্ষণ বসে রইল। নিশাত কখন আগে টেলিফোন রাখে না। তার কাছে নাকি এটাকে অভদ্রতা মনে হয়, কিন্তু আজ সে অভদ্রতাটাই করলো। একবার জিজ্ঞেসও করলো না টেলিফোন কেন করেছে।
পুষ্প খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। পল্টু ঘরময় চক্রাকারে হামাগুড়ি দিচ্ছে। মাঝে মাঝে দাঁড়াবার চেষ্টা করছে, পারছে না, ধপাস করে পড়ে যাচ্ছে। কিছুটা ব্যথা নিশ্চয়ই পাচ্ছে, কিন্তু কাঁদছে না। আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষাদ ব্যাপারটা খুব আগ্রহ নিয়ে লক্ষ্য করছে। শিশুদের মধ্যে এত অধ্যবসায় থাকে তা তার জানা ছিল না। জীবনে পরবর্তী সময়ে এই অধ্যবসায়টা থাকে না কেন কে জানে। পুষ্প বলল, আপা, আমি যে প্রায় আপনার এখানে আসি, আপনি রাগ করেন না তো? না, করি না। বিরক্ত হন নিশ্চয়ই? মাঝে মাঝে হই, সবসময় হই না। পুষ্প মন খারাপ করে ফেলল। নিষাদ বলল, খুব প্রিয়জনদের উপরেই আমরা মাঝে মাঝে বিরক্ত হই, হই না? আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা। মাঝে মাঝে বাবার উপরও বিরক্ত হই। কাজেই তোমার এমন মুখ কালো করার কিছুই নেই। আপনার বাবা বুঝি আপনাকে খুব ভালোবাসেন? তা বলতে পারবো না, হয়তো বাসেন। ওনার একটা গল্প তোমাকে বলবো, শুনবে? বলুন। আমি তখন খুব ছোট, ক্লাস 4 কিংবা 5-এ পড়ি। বাবা কী জন্য জানি বকা দিয়েছেন। আমি খুব কাঁদছি। বাবা এসে বললেন, এখন থেকে নিয়ম করে দিলাম যে আমার বকা খেয়ে কাঁদবে তাকে একটা উপহার দেব। সত্যি সত্যি চমৎকার একটা পুতুল কিনে আনলেন। এরপর থেকে ভাই বোনদেরকেও বকা খেলে কাঁদলেই দামি উপহার পেত। ওমা, কি মজা! আসল মজাটা এখনো বলিনি। কিছুদিন পর কি হলো জানো? বাবা বকা দিলে আমরা কেউ কাঁদতে পারি না, কারণ বকা খেয়েছি, উপহার পাবো, এই আনন্দে এতই খুশি হয়ে যাই যে কান্না চলে যায়। আর না কাঁদলে তো উপহার নেই। কি সুন্দর গল্প! এরকম সুন্দর সুন্দর গল্প অনেক আছে, সব আমার বাবাকে নিয়ে। মাঝে মাঝে তোমাকে বলবো। এখন একটা বলুন না। না, এখন না, তুমি বরং তোমার বাবা সম্পর্কে বলো। আমার বাবা সম্পর্কে বলার মতো কিছুই নেই আপা। খুব সাধারণ মানুষ, নিজেকে নিয়ে ব্যস্ত। আমাদের দিকে কখনো ফিরেও তাকাননি। মা মরে যাবার পর 21 দিনের দিন আবার বিয়ে করেছেন। সংসার নাকি অচল হয়ে যাচ্ছে, বিয়ে না করলেই না। তুমি তখন কত বড়? ক্লাস 7-এ পড়ি। আমার বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে, একটা ছেলে আছে। আর আমাদের বোনদের বিয়ে কিভাবে হয়েছে জানেন আপা? ছেলে দেখতে এসেছে। বোনরা সবাই খুব সুন্দর তো, কাজেই দেখতে এসেই পছন্দ হয়ে গেছে। বাবা বলেছেন, আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে যাক, শুভস্য শীঘ্রম। কাজী ডেকে বিয়ে। তোমার বাবা মনে হয় খুব করিতকর্মা মানুষ। মোটেই না পা, টাকা বাঁচানোর ফন্দি। বিয়ের অনুষ্ঠান তো করতে হলো না। আমাদের 3 বোনের বিয়ে হয়েছে, কারো বিয়েতে অনুষ্ঠান হয়নি। পাত্রপক্ষের ওরা অনুষ্ঠান করতে চেয়েছে। বাবা বলেছেন, বিয়ে তো হয়ে গেছে, আবার অনুষ্ঠান কিসের? মেয়ে উঠিয়ে নিয়ে যান। তোমার মনে হয় বাবার উপর খুব রাগ? আগে রাগ হতো, এখন হয় না। এখন হয় না কেন? জানি না আপা, এখন কেমন মায়া লাগে। সেও তো গরিব মানুষ আপা, কোথা থেকে টাকা খরচ করবে? তা তো বটেই। নিশা তো অবাক হয়ে দেখল পুষ্পের চোখে পানি এসে গেছে। মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে ফেলবে। খুবই সেন্সিটিভ মেয়ে তো। পুষ্প, জি? চা খাবে? না আপা। তুমি কি খুব একা একা থাকো পুষ্প? হ্যাঁ। ও কোথাও যাওয়া পছন্দ করে না, কাজে কোথাও যায় না। কেউ আসেও না আমাদের এখানে। শুধু ওর এক বন্ধু আসে মাঝে মাঝে। তাকে আমার পছন্দ হয় না, শুধু আজে বাজে কথা বলে। স্বামীর বন্ধুরা বন্ধু পত্নীদের সঙ্গে সবসময় এরকমই করে। জহিরের এক বন্ধু আছে, মাঝে মধ্যে এমন সব কথা বলে, ইচ্ছে করে ঠাস করে একটা চর বসিয়ে দিই। পুষ্প হেসে ফেলল, বেশ শব্দ করে হাসি। হাসি থামিয়ে শান্ত গলায় বলল, অসময় উনি বাসায় আসেন, কেন জানি আমার ভালো লাগে না। অসময় মানে কখন? দুপুরের পর, 2:30-3টার দিকে। তুমি ওনাকে বলবে যেন অসময় না আসেন। ও আবার রাগ করবে। পল্টুর বাবার কথা বলছি। ওর চট করেই রেগে যাবার অভ্যাস আছে। তুমি তোমার অসুবিধার কথাটা বলছো, এতে ওনার রাগ করবার তো কিছু নেই। আমি তা বলতে পারবো না আপা। তাছাড়া মিজান সাহেব মানুষ হিসেবে খুব ভালো। সবার সঙ্গে রসিকতা করা ওনার অভ্যাস। ওনার মনে কোনো পাপ নেই। তাই বুঝি? জি আপা। তবু তুমি ওনাকে বলবে যেন অসময়ে না আসেন। আমাদের দেশটা তো বিলেত আমেরিকা নয়, এদেশের নিজস্ব কিছু নিয়মকানুন আছে। ডিসেন্সির ব্যাপার আছে, তাই না? পুষ্প কিছু বলল না। নিষাদ বলল, তোমার ওনাকে কেমন লাগে? আমার পছন্দ হয় না।
অতিরিক্ত মেলামেশা একটা সমস্যা কি জানো? কোনো না কোনোভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে। যে লোকটাকে শুরুতে অসহ্য বোধ হয়, একসময় দেখবে তাকে ভালো লাগতে শুরু করেছে। কি যে বলেন আপা! আমি ঠিকই বলছি। 15-16 বছরের বাচ্চা মেয়েকে আমি দেখেছি বুড়ো গানের মাস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার নিজের কথা বলবো? বলুন। না থাক, সব কথা একদিনে বলতে নেই। কিছু কথা আরেক দিনের জন্য তোলা থাকুক। টেলিফোন বাজতে শুরু করেছে। নিশাত টেলিফোন ধরল। ওপাশে জহিরের গলা। নিশাত, বলো, শুনছি। কি করছিলে? তেমন কিছু না। তোমার কি হয়েছে বলো তো, একটু পর পর। কি হয়েছে? ভালো লাগছে না। ভালো লাগছে না, চলে এসো। আমি ভাবছিলাম কি, বাইরে কোথাও গেলে কেমন হয়, ধরো রাঙামাটি বা কক্সবাজার। হঠাৎ? না মানে, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সম্পর্কটা একটু কোল্ড হয়ে যাচ্ছে। এরকম ধারণা হবার কারণ কি বলো তো? না মানে, যেতে চাইলে চলো যাই, ঘুরে আসি। আমার তো কোনো কাজ নেই, আমি তো ঘরেই বসে থাকি। তাহলে চলে আসো না। আচ্ছা, আসছি। টেলিফোন রাখলাম, কেমন? নিশাত রিসিভার নামিয়ে হাসতে শুরু করলো। মনের কিছু দরজা জানালা এখন খুলতে শুরু করেছে। নিশাত পল্টুকে কোলে নিয়ে গায়ের ঘ্রাণ নিল। কি অদ্ভুত গন্ধ শিশুদের গায়ে। পুষ্পদের বাড়িওয়ালা আওলাদ সাহেব একজন স্কুল টিচার। স্কুল টিচার হয়েও তিনি শুধুমাত্র নিজের রোজগারে ঢাকায় 2টি বাড়ি করেছেন। একটি সোভানবাগে, অন্যটি কল্যাণপুরে। কল্যাণপুরে বাড়িতে তিনি নিজে থাকেন, সোভানবাগের বাড়িটি ভাড়া দেন। বর্তমানে চেষ্টা তদবির করছেন লোনের জন্য। লোন পেলেই বাড়ি ভেঙে 4তলা দালান তুলবেন। এই ব্যাপারটা তিনি অনেকক্ষণ ধরে রকিবকে বোঝাচ্ছেন। মাস্টারদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা সবাইকে তাদের ছাত্র মনে করে এবং মনে করে কেউ তাদের কথা বুঝতে পারছে না, আরও ভালো মতো বোঝানো দরকার। তিনি যে এই বাড়ি ভেঙে 4তলা দালান তুলতে চান, এটা রকিবকে বেশ কয়েকবার বললেন। লোন পেয়ে গেলেই বাসা ছাড়তে হবে, বুঝতে পারছেন তো? জি পারছি। তখনই অসুবিধা, সেই অসুবিধা, এরকম 17 ধরনের কথা বলতে পারবেন না। বলবো না। এইসব মুখের কথা সবাই বলে, কাজের সময় না। আমার বড় শালক একটা বাড়ি করেছিলেন, বুঝলেন? একটা ভালো পার্টির কাছে বাড়ি ভাড়া দিয়েছে। পার্টি 1 বছরে ভাড়া অ্যাডভান্স দিয়ে দিল। তারপর আর ভাড়া দেয় না। ভাড়া চাইতে গেলে বলে, ভাড়া দেবো কেন? বাড়ি কিনে নিলাম না। বলেন কি? এই হচ্ছে দেশের অবস্থা। তারপর আপনার বড় শালক কি করলেন? মামলা মোকদ্দমা করছে, আর কি করবে? 2 বছর হয়ে গেল, 1 পয়সা ভাড়া দেয় নাই। আমাকে নিয়ে ওই ভয় নাই। 1 তারিখে বেতন পাবো, 2 তারিখে বাড়ি ভাড়া শোধ। সামনের মাসে 1 তারিখে চলে আসবো। এই মাসটা আমি কি করব? আসতে হয় এই মাসে আসবেন, গোটা মাসের ভাড়া দেবেন, আর যদি না চান মামলা ডিসমিস, বুঝলেন? মামলা ডিসমিস করার দরকার নেই, আমি এ মাসেই আসবো। ভালো কথা, চাবি নিয়ে যান। আমি সপ্তাহে 1 দিন এসে বাড়ি দেখে যাব। বাড়ি হচ্ছে নিজের সন্তানের মতো, দেখাশোনা না করতে পারলে ভালো লাগে না। আপনার স্ত্রীকে বলে দেবেন। কি বলে দেব? এই যে সপ্তাহে সপ্তাহে আসবো, এইটা আর কি। জি, বলে দেব। উঠবেন কবে? 2-1 দিনের মধ্যে। পুষ্প চৈত্র মাসে বাড়িতে উঠতে রাজি হলো না। চৈত্র মাসে নাকি নতুন কোনো কাজ শুরু করতে নেই। সে মাস শেষ হলে নতুন বাড়িতে উঠবে। এর মধ্যে অল্প অল্প করে গুছিয়ে রাখবে। নতুন বৎসরে সে গোছানো বাড়িতে উঠবে। বাড়ি গোছানো পর্ব শুরু হলো। বেতের চেয়ার কেনা হলো। জানালায় নীল পর্দা, একটা ছোট পড়ার টেবিল, বুককেস, একটা চৌকি। ভেতরে বারান্দায় পাতা থাকবে। হঠাৎ আত্মীয়স্বজন এসে পড়লে থাকবে। পুষ্প তার নিজের টাকা ভেঙে রান্নাঘরের জন্য একটা মিট সেপ কিনল, প্লাস্টিকের লাল রঙের বালতি। নতুন সংসার শুরু করার প্রচণ্ড আনন্দ আছে। পুষ্প ছোটোখাটো একটা কিছু কেনে আনন্দে চোখ ছলছল করতে থাকে। দোকানে গেলেই বেহিসাবি হয়ে যেতে ইচ্ছে করে। কয়েকবার এরকম হয়েছেও। 125 টাকা দিয়ে কিনেছে চীনামাটির লবণদানি। জিনিসটা এত সুন্দর যে লবণ রাখতে মায়া লাগে, সাজিয়ে রাখতে ইচ্ছে করে। প্রায় সে ভাবে, তার যদি প্রচুর টাকা থাকতো, কি সুন্দর করেই না সে ঘর সাজাতো। যেই দেখতো সেই মুগ্ধ হয়ে যেত। একদিন নিশ্চয়ই তার টাকা হবে, প্রচুর টাকা। তখন হয়তো ঘর সাজাতেই মন চাইবে না। পুষ্প ছেলেকে কোলে নিয়ে নিশাতে ঘরের দরজার সামনে দাঁড়ালো। খানিকক্ষণ ইতস্তত করে কলিং বেল টিপল। সে আজ একটা বিশেষ কারণে এসেছে। পল্টুকে এখানে রেখে যাবে যাত্রাবাড়িতে।
তার নানিজানকে নিয়ে এসে তার নতুন সংসারের শুরুটা দেখাবে। কি ব্যাপার পুষ্প, বেশ কদিন পর তোমাকে দেখলাম। খুব ব্যস্ত আপা, আমাদের নতুন বাসাটা সাজাচ্ছি। কীরকম সাজাচ্ছ, একদিন গিয়ে দেখে আসতে হয়। আপনি কি সত্যি যাবেন? হ্যাঁ যাব, তোমার জন্য একটা ছবি আঁকছি। সেই ছবি তোমাদের বাসায় সুন্দর একটা জায়গায় টানিয়ে দিয়ে আসবো। কী ছবি আপা, একটু দেখি। না, এখন দেখা যাবে না। আপা, আপনি কি পল্টুকে একটু রাখবেন ঘন্টা দুয়েকের জন্য? ঘন্টা দুয়েকের জন্য তো রাখতে পারবো না, কারণ এখন যাচ্ছি মার বাসায়, সন্ধ্যা পর্যন্ত থাকবো। সন্ধ্যা পর্যন্ত রাখতে চাইলে রেখে যাও। তাহলে তো আপা আরও ভালো হয়। খুব সাজগোজ করেছো দেখছি, যাচ্ছ কোথায়? নানিজানের কাছে যাব, তারপর তাকে আমার নতুন বাসা দেখাতে নিয়ে আসব। চমৎকার। এই ব্যাগে ওর বাড়তি জামা আর প্যান্ট আছে, টেবিলের উপর রেখে দাও। আমি যাই আপা। যাও। যেতে গিয়েও পুষ্প হঠাৎ ঘুরে দাঁড়ালো, চাপা গলায় বলল, আপনি এত ভালো কেন আপা বলুন তো? জবাবের জন্য অপেক্ষা করলো না, ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকলো। একটা ভুল হয়ে গেছে। রকিব কোনো কারণে অফিস ফাঁকি দিয়ে যদি চলে আসে, তাহলে ঘর বন্ধ দেখলে রেগে যাবে। একটা চিঠি লিখে দরজার সামনে টানিয়ে যেতে হবে। অবশ্য চিঠি দেখলেও সে রাগ করবে, তবে নির্বোধ বলে গাল দিতে পারবে না। সে বুদ্ধি করে চিঠি লিখে যাচ্ছে। পুষ্প লিখল, আমি নানিজানকে দেখতে যাচ্ছি, 4টা বাজার আগেই চলে আসব, রাগ করবে না কিন্তু। শেষ লাইনটা লেখা কি ঠিক হচ্ছে? অন্য কেউ যদি এসে পড়ে? লাইনটা কাটতে ইচ্ছে করছে না, আবার রাখতেও অস্বস্তি লাগছে। ভাবি, আসবো? অধমের নাম মিজান, যদি ভুলে গিয়ে থাকেন, মিজানুর রহমান। পুষ্প মুখ তুলে ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। কোথাও বেরোচ্ছেন বুঝি? সাজসজ্জা দেখে তাই মনে হচ্ছে। জি। সঙ্গে গাড়ি আছে, আসুন নামিয়ে দিই। গাড়ি লাগবে না, আমি কাছেই যাব, ওই তো পাশের বাসা। আপনি কি আমাকে ভয় পান ভাবি? জি না, ভয় পাবো কেন? চা করে আনি, চা খাবেন? আনুন। আপনার পুত্র কোথায়? ওকে পাশের বাসায় নিয়ে গেছে, এক্ষুনি দিয়ে যাবে। আই সি। পুষ্প চা বানিয়ে নিয়ে এলো। মিজান চেয়ারে বসে আছে, মুখের ভঙ্গি গম্ভীর, হাতে জ্বলন্ত সিগারেট, কিন্তু সিগারেট টানছে না। সে হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। আপনি কি জন্য আমাকে ভয় পান? ছি, কি বলেন ভাই, ভয় পাবো কেন? ভয় পান বলে তো মিথ্যা কথাটা বললেন। ছেলে পাশের বাসায় আছে, এক্ষুনি দিয়ে যাবে, যাতে আমি বুঝতে পারি যে এখানে আমাকে ভদ্র হয়ে থাকতে হবে, বেচাল কিছু করা যাবে না। পুষ্প ক্ষীণ গলায় বলল, আমি সত্যি কথাই বলছি ভাই। নিশাত আপা এক্ষুনি বাবুকে দিয়ে যাবে। মিজান সিগারেট ফেলে দিয়ে চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে বলল, অন্ধকারে একটা সুন্দরী মেয়েও যেমন, অসুন্দরী মেয়েও তেমন, পার্থক্যটা হচ্ছে আলোতে। আপনি এসব কি বলছেন? সত্যি কথাই বলছি। আপনার কি ধারণা সুন্দরী মেয়ে আমি এর আগে দেখিনি? আপনাকে প্রথম দেখলাম। ছি ছি ভাই, আমি যদি কোনো কারণে আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন। আমাকে দেখলেই আপনি এমন একটা ভাব করেন যেন আমি আপনাকে রেপ করতে এসেছি। পুষ্প কেঁদে ফেলল। সে কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। সিঁড়িতে শব্দ শোনা যাচ্ছে। নিশাত আপা বাবুকে নিয়ে নিচে নেমে যাচ্ছে। সে কি চিৎকার করে নিশাত আপাকে ডাকবে? এটা কি ঠিক হবে? এই লোকটি হয়তো ঠাট্টা করছে। এর অভ্যাস হচ্ছে ঠাট্টা করা। সবার সঙ্গে ইনি ঠাট্টা করেন। রকিব কতবার বলেছে। পুষ্প। পুষ্প চমকে উঠল। কি আশ্চর্য, নাম ধরে ডাকছেন কেন? পুষ্প থরথর করে কাঁপতে লাগলো। সে কি ছুটে বেরিয়ে যাবে? নাম ধরে ডাকলাম বলে চমকে উঠলেন নাকি? চমকে ওঠার কিছু নেই। মানুষের নাম দেয়া তার ডাকার জন্যই। তাছাড়া কেউ তো তা জানতে পারছে না। আমি যদি এখন আপনাকে আরও মধুর কোনো নামে ডাকি, তাহলেও তো কিছু যায় আসে না। আপনার কি হয়েছে? আপনি এরকম কথা বলছেন কেন? আমার কিছুই হয়নি, আমি ভালোই আছি। আপনি কাঁদছেন কেন? মিজান ভাই, আপনি চলে যান, অন্য আরেকদিন আসবেন। এসেছি যখন একটু বসি, রোজ রোজ আসা তো মুশকিল। কই, আপনার বান্ধবী তো এখনও বাচ্চা নিয়ে এলো না। মিজান উঠে দাঁড়ালো, হয়তো এবার চলে যাবে। শুধু শুধুই সে ভয় পাচ্ছিল। পুষ্প শাড়ির আঁচলে চোখ মুছল। মিজান দরজার সামনে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। একবার তাকালো পুষ্পের দিকে এবং খুব সহজ ভঙ্গিতে দরজার হুক তুলে দিল। পুষ্প কাপা গলায় বলল, দরজা বন্ধ করছেন কেন? কেন বন্ধ করছি বুঝতে পারছো না? মিজান ভাই,
আমি আপনার পায়ে পড়ি। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। কেউ কিচ্ছু জানবে না। আমি তো কাউকে কিছু বলবোই না। তুমিও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারবে না। লোকলজ্জা বড় কঠিন জিনিস। পুষ্প চিৎকার করে উঠতে চাইল। মুখ দিয়ে স্বর বেরোলো না। রান্নাঘরের দিকে ছুটে যেতে চাইল। ছুটে যেতে পারল না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই দুঃস্বপ্ন। এই লোকটি তার গায়ে হাত দিচ্ছে কেন? এ কে? আমি চিৎকার করতে চাই। আমাকে চিৎকার করতে দাও। এই লোকটি আমাকে চিৎকার করতে দিচ্ছে না। মুখ চেপে ধরে আছে। আম্মা, আম্মা, আমাকে বাঁচান আম্মা, আমি মরে যাচ্ছি। পুষ্প জ্ঞান হারালো। মিজান তাকে বিছানায় শুয়ে দিয়ে নিশ্চিন্ত মনে সিগারেট ধরালো। আয়নায় মেয়েটাকে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছে না। সিগারেটটা ধীরে সুস্থে শেষ করা যেতে পারে। আয়নায় পুষ্পকে দেখা যাচ্ছে। অচেতন, অর্ধনগ্ন একটি রূপবতী তরুণী হাত পা এলিয়ে পড়ে আছে। শঙ্খের মতো সাদা। বুক নিঃশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। অপূর্ব দৃশ্য। মিজান মুগ্ধ হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। দৃশ্যটি সরাসরি দেখার চেয়ে আয়না দেখতে বেশি ভালো লাগছে। মিজান সিগারেট ছুঁড়ে ফেলে শোবার ঘরের দরজা ভিড়িয়ে দিল, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। পুষ্প অচেতন অবস্থায় বিড়বিড় করে তার মাকে ডাকছে। নিষাদ বলল, ছটফট করছো কেন? চুপ করে থাকো। আমি যা বলছি মন দিয়ে শোনো। কটা বাজে? 5:25। ও আসছে না কেন? আসবে। অফিস ছুটি হয় 5টায়। আসতে সময় লাগবে না? আপনি চলে যাবেন না তো? না, আমি আছি। আমি 1 সেকেন্ডের জন্য এই ঘর থেকে যাব না। আপা, আমি কাঁদতে পারছি না। তোমার কাঁদার দরকার নেই। আর কেউ জানে না তো? কেউ জানে না। আপনি কাউকে বলবেন না। আপনি কাউকে বললে আমি ছাদ থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ব। আমি কাউকে কিছু বলবো না। নিষাদ উঠে এসে পুষ্পের গায়ে চাদর ভালো করে জড়িয়ে দিল। পল্টু চোখ বড় বড় করে তার মাকে দেখছে। আপা, বলো। পল্টু কি কিছু বুঝতে পারছে? কিছু বুঝতে পারছে না। তুমি একটু শুয়ে থাকো। না, আপনি কিন্তু যাবেন না। বললাম তো আমি যাব না। কটা বাজে আপা? 5:35। আমার কেমন যেন গা ঘিন ঘিন করছে। আপা, আমার বমি আসছে। বাথরুমে যাও, বমি করে আসো। এসো, আমি নিয়ে যাচ্ছি। পুষ্প বাথরুম পর্যন্ত যেতে পারল না। হড়হড় করে বমি করল। সে বমির অনেকখানি এসে লাগলো নিশাতের শাড়িতে। আপা, আপনাকে নোংরা করে ফেলেছি। কোনো অসুবিধা নেই, আমি পরিষ্কার করে নেব। তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি আরেকবার গোসল করব আপা। তুমি একটু পরপর গোসল করছো। পুষ্প বাথরুমের দরজা লাগিয়ে দিয়েছে। শাওয়ার খুলে দিয়েছে। প্রচণ্ড তোড়ে পানি নেমে আসছে। পানির নিচে মাথা দিয়ে পুষ্প বসে আছে। পাথরের কোনো মূর্তি। নিশার দরজা ভিড়িয়ে দিয়ে পল্টুকে কোলে করে তার নিজের ঘরে গেল। পুষ্প বাথরুম থেকে বেরোবার আগে দ্রুত কয়েকটা টেলিফোন করা দরকার। প্রথমে কথা বলা দরকার বাবার সঙ্গে। বাবা খুব ঠান্ডা মাথায় বুদ্ধি দিতে পারবেন। হ্যালো বাবা। কে? নিশু বেটি, কি হয়েছে রে মা? একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে বাবা। বলো শুনি। তুমি কি এক্ষুনি আসতে পারবে? না, পারবো না। কোমরে ব্যথা শুরু হয়েছে। কি হয়েছে বলো। আমার পাশের ফ্ল্যাটের মেয়েটির কথা তোমাকে বলেছি না? সে মেয়েটি রেপড হয়েছে। পল্টুর মা। বাবা, আমার কথা শুনতে পাচ্ছ? ফরহাদ সাহেব মেয়ের কথা জবাব দিলেন না। ভুরু কুঞ্চিত করলেন। বাবা। শুনছি মা। আমি এখন কি করব বলো? মেয়েটির স্বামী এখনও ফেরেনি। মেয়েটির শরীরের অবস্থা কেমন? হাসপাতালে নিতে হবে? না, তা হবে না। আমি কি করব? পুলিশ খবর দেব? তুমি কিচ্ছু করবে না। কাউকে খবর দেবে না। মেয়েটির স্বামীর জন্য অপেক্ষা করবে। পুলিশের কোনো বড় অফিসারের সঙ্গে তোমার জানাশোনা আছে? হ্যাঁ আছে। কিন্তু মা, বি পেশেন্ট। মন দিয়ে আমার কথা শোনো। তুমি কিচ্ছু করবে না। মেয়েটির স্বামী আসুক। উনি তো এখন আসছেন না। মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এটা তো তোমার কোনো ব্যাপার না। একটা মেয়ে রেপড হয়েছে। আমি নিজেও একটা মেয়ে। আমার কাছে কেমন লাগছে তুমি বুঝতে পারছো না। মনে হচ্ছে পারবেও না। নিশুমা, একটা কথা শোনো। আমি পরে কথা বলবো। নিশার টেলিফোন নামিয়ে পুষ্পের ঘরে ছুটে গেল। পুষ্প এখনও বাথরুমে। শাওয়ার বেগে পানি ঝরছে। পুষ্প, পুষ্প, আই পুষ্প। জি। বেরিয়ে এসো। পুষ্প জবাব দিল না। তুমি যদি এই মুহূর্তে বের না হও আমি কিন্তু চলে যাব। পুষ্প শাওয়ার বন্ধ করে বের হয়ে এলো।
তার চোখ টকটকে লাল, শীতে সে কাঁপছে, ঠোঁট নীল হয়ে আছে। নিশ্চয়ই জ্বর আসছে। কটা বাজে আপা? জানি না কটা বাজে। তুমি শুকনো কাপড় পরো, কম্বল টম্বল কিছু একটা গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ো। ওই বিছানা আমি কোনোদিন শুতে পারবো না। ঠিক আছে, বিছানায় শুতে হবে না, চাদর পেতে দিচ্ছি। আপা, আপনার শাড়ি নোংরা হয়ে আছে। তোমাকে শুয়ে রেখে আমি যাব, 2-3 মিনিট লাগবে। না আপা, আপনি যাবেন না। বেশ, আমি যাব না। মেঝের বিছানায় শোয়া মাত্র পুষ্প ঘুমিয়ে পড়ল। পল্টুও ঘুমাচ্ছে। নিশাত মার পাশে তাকে শুয়ে নিজের ঘরে এসে কাপড় বদলালো। ঘরে টেলিফোন বাজছে। টেলিফোন ধরতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাবার টেলিফোন। জহির এখনও ফিরছে না। রাত 8টার আগে সে সাধারণত ফেরে না। আজ যদি সকাল সকাল আসতো। নিশাত ঘরে তালা লাগিয়ে বারান্দায় এসে দেখল পল্টুর বাবা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। তার এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে দড়িতে বাঁধা কলা। নিশাতের চোখে চোখ পড়া মাত্র সে চোখ নামিয়ে নিল। রকিব সাহেব। রকিব অবাক হয়ে তাকালো। আপনি একটু আমার ঘরে আসুন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, আসুন। হাত গুটিয়ে রকিব বসে আছে। কলাগুলো তার কোলের উপর রাখা। সে ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে মাথা নিচু করে শুনছে। মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছে যেন কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। পকেটে হাত ঢুকে সে সিগারেট বের করে আবার পকেটে রেখে দিল। নিশাত বলল, আপনি সিগারেট খান, কোনো অসুবিধা নেই। পল্টু? পল্টু কোথায়? আছে, ওর মার কাছে আছে। আপনাকে শক্ত হতে হবে, বুঝতে পারছেন? এখন যান, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলুন। ঘুমিয়ে থাকলে ঘুম ভাঙাবেন না, অপেক্ষা করবেন। আপনার স্ত্রীর মানসিক অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। রকিব জবাব দিল না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। নিশাত বলল, পুলিশে খবর দিতে হবে। আমি অনেক আগেই দিতাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। পুলিশ? হ্যাঁ, পুলিশ। এত বড় একটা ঘটনার পরও আপনি পুলিশে খবর দেবেন না? রকিব চুপ করে রইল। নিশাত বলল, আপনি আপনার বন্ধুকে শাস্তি দিতে চান না? চাই। হ্যাঁ, নিশ্চয়ই চান। কেনই বা চাইবেন না? লোক জানাজানি হবে। তা তো হবেই, কিন্তু আজ যদি ওই লোকটির শাস্তি না হয়, তাহলে কি হবে ভেবে দেখুন। ও বুক ফুলিয়ে অন্য কোনো মেয়ের কাছে যাবে। ঠিক একই অবস্থা হবে অন্য একটা মেয়ের। আমি একটু ভেবে দেখি। এর মধ্যে ভেবে দেখার কি কিছু আছে? রকিব জবাব দিল না। নিশাত বলল, যান, আপনার স্ত্রীর কাছে যান, আমি আসছি। রকিব উঠে দাঁড়ালো। সবগুলো কলা মেঝেতে পড়ল। রকিব নিচু হয়ে কলাগুলো তুলছে। মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। রকিব সাহেব, আপনি আপনার স্ত্রীর কাছে যান, আমি একটু পরেই আসছি। রকিব ঘর থেকে বের হতে আবার দরজায় ধাক্কা খেল। কলাগুলো আবার মেঝেতে ছড়িয়ে পড়ল। টেলিফোন বাজছে। নিশাত ফোন ধরল। মা, নিশু? হ্যাঁ বাবা। একটু পরপর টেলিফোন করছি, কেউ ধরছে না। আমি ছিলাম না। মেয়েটির হাজবেন্ড কি এসেছে? হ্যাঁ, এসেছে। পুলিশ কেস করতে চায়? কেন চাইবে না, চায়। এখন হয়তো ঝোঁকের মাথায় যাচ্ছে, তারপর যখন চারদিকে হইচই শুরু হবে তখন মাথা চুল ছিঁড়বে। তখনকার কথা তখন হবে। আমাদের সোসাইটিকে তুমি চেনো না মা। আমার চেনার দরকার নাই। বাবা, তুমি কি তোমার গাড়িটা পাঠাতে পারবে? পারবো। গাড়ি দিয়ে কি হবে? থানায় যাব। নিশুমা, আমার একটা কথা শোনো। তুমি গাড়ি পাঠাও তো বাবা। নিশাত টেলিফোন নামিয়ে ঘড়ি দেখল। 7টা 5 বাজে। জহিরের আসতে এখনও অনেক দেরি। সে তালা বন্ধ করে পাশের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। দরজা বন্ধ। বেশ কয়েকবার কলিং বেল টেপার পর রকিব দরজা খুলে দিল। পুষ্প মেঝেতে মাথা নিচু করে বসে আছে। নিশাতকে ঢুকতে দেখেই বলল, ও পুলিশের কাছে যেতে চায় না আপা। তুমি আমাকে নিয়ে চলো। ওরা তো টাকা নেবে, তাই না? আমার কাছে টাকা আছে। আমার নানিজান আমাকে 5,000 টাকা দিয়েছেন। পুষ্প হু হু করে কেঁদে উঠল। রকিব চেয়ারে বসে আছে। তার দৃষ্টি ভাবলেশীন। আপা, ও আমাকে পুলিশের কাছে নিয়ে যেতে চাচ্ছে না আপা। তুমি যদি চাও আমি নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব। আর শুনুন ভাই, আপনি কেন নিতে চাচ্ছেন না? রকিব জবাব দিল না। পল্টু জেগে উঠেছে। সে হামাগুড়ি দিয়ে তার মাকে ধরতে গেল। পুষ্প বাহাতে এক ঝটকা দিয়ে তাকে ফেলে দিল। এই শিশু মার কাছ থেকে কখনো এরকম ব্যবহার পায়নি। সে এতই অবাক হলো যে কাঁদতে পারল না। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অভিমানে তার ঠোঁট বেঁকে যাচ্ছে, চোখ ছলছল করছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ তাকিয়ে আছেন। পুলিশেরা কোনো ব্যাপারই কৌতূহলী হয় না, কৌতূহল ও বিস্ময় তাদের থাকে না। কিন্তু এই অফিসারটির গলায় খানিকটা আগ্রহ যেন আছে। তিনি নিশাতের চোখে চোখ রেখে বললেন, বলুন, আমি কি একটু নিরিবিলিতে বলতে পারি? থানা হচ্ছে মাছের বাজার, এর মধ্যে নিরিবিলি কোথায় পাবেন? যা বলতে চান এর মধ্যেই বলতে হবে। এর মধ্যে আমি কিছু বলতে পারবো না। অফিসার ইনচার্জ অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অতি দ্রুত মোটা খাতায় কিসব লিখতে লাগলো। এর মধ্যে টেলিফোন আসছে। রোগা একটা লোক প্রতিবারই দূর থেকে উঠে এসে টেলিফোন ধরছে, যদি টেলিফোনের কাছেই অন্য একজন লোক বসে আছে। হাত বাড়ালে সে টেলিফোন ধরতে পারে, ধরছে না। ঘরজোড়া বিরাট টেবিল, রাজ্যের কাগজপত্র সেখানে, সেই সব কাগজপত্রের উপর প্লাস্টিকের বড় থালায় বানানো পান। দেয়ালে বড় একটা ঘড়ি, ঘড়িটা 15 মিনিট ফাস্ট। ঘরের এক কোণায় কোমরে দড়ি বাঁধা দাড়িওয়ালা দুজন লোক বসে আছে। এরা প্রচণ্ড মার খেয়েছে। একজনের ঠোঁট কাটা, কাটা ঠোঁট দিয়ে রক্ত পড়ছিল। সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে। লোকটি কিছুক্ষণ পরপর ও আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠে কাঁদছে। সেদিকে কেউ কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। নিশাত বলল, আমরা কতক্ষণ অপেক্ষা করব? হাতের কাজটা সেরে নেই। ওয়াসিম, রেকর্ড রুমটা খুলে দাও। যান, আপনারা ওই রুমে গিয়ে বসুন। ওয়াসিম, ওনাদের নিয়ে যাও। আমি 2-3 মিনিটের মধ্যে চলে আসব। সেই রেকর্ড রুমেও তারা 15 মিনিটের মতো বসে রইল। একটা ছেলে এসে 2 কাপ চা এবং প্লেটে করে পান দিয়ে গেল। এই ঘরটা বাথরুমের কাছে, বিকট গন্ধ আসছে। ছোট ঘর, কিন্তু আলো খুব কড়া। 200 পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখ করকর করে। পুষ্প চুপচাপ বসে আছে, একটি কথাও বলছে না। নিশাত 2-একটা টুকটাক কথা বলার চেষ্টা করছে, পুষ্প জবাব দিচ্ছে না। মাঝে মাঝে একটু যেন কেঁপে কেঁপে উঠছে। খুব সম্ভব তার জ্বর। শরীর খারাপ লাগছে? না। বসে থাকতে ভালো লাগছে না, তাই না? পুষ্প জবাব দিল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বাইরে ঘন অন্ধকার, দেখার কিছুই নেই। পুষ্প তবু মনে করল অনেক কিছুই দেখার আছে। আমি খানিকক্ষণ বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না, ইচ্ছে করে বসিয়ে রাখিনি। আপনারা মনে হচ্ছে কোনো রেপ কেস রিপোর্ট করতে এসেছেন, তাই না? নিশাত বিস্মিত হয়ে বলল, হ্যাঁ। 11 বছর পুলিশে চাকরি করছি, কিছু কিছু বুঝতে পারি। আমার নাম নুরুদ্দিন, পুলিশ ইন্সপেক্টর। পুরো ঘটনা বলুন। ঘটনাটা কখন ঘটল? নিশাত তাকালো পুষ্পের দিকে। পুষ্প মাথা নিচু করে বসে রইল। নুরুদ্দিন বললেন, আপনি যা জানেন তাই বলুন, ওনার সঙ্গে আমি পরে কথা বলবো। নিশাত গুছিয়ে কিছু বলতে পারল না। তার বারবারই মনে হলো অফিসারটি মন দিয়ে কিছু শুনছেন না, বারবার নড়াচড়া করছেন। কথার মাঝখানে দুবার উঠে গিয়ে জানালা দিয়ে থুতু ফেললেন। একবার নিশাতকে চমকে দিয়ে খুবই উঁচু গলায় ডাকলেন, ওয়াসিম, ওয়াসিম। ওয়াসিম ওয়াসিম নামের কেউ একজন এসে দাঁড়ালো। নিশাত কথা বন্ধ করে চুপ করে রইল। নুরুদ্দিন সাহেব বিরক্ত মুখে বললেন, গাড়ি এসেছে? জি না স্যার, চাকা নাকি পাংচার হয়েছে। চাকা ঠিক করতে সারাদিন লাগবে? যাও দেখো কি ব্যাপার, 10 মিনিটের ভেতর গাড়ি চাই। যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? ওয়াসিম চলে যেতেই নিশাতের দিকে তাকিয়ে বললেন, তারপর কি হলো বলুন। যা বলার বলে ফেলেছি, এর বেশি কিছু বলার নেই। নুরুদ্দিন তাকালেন পুষ্পের দিকে, গম্ভীর গলায় বললেন, আপনার স্বামী আসেননি কেন? ওনার কি কেস ফাইল করার ইচ্ছা নেই? পুষ্প জবাব দিল না। সে এখনও জানালা দিয়ে তাকিয়ে আছে। আপনি কেস করতে চান? হ্যাঁ। আপনি গোসল করেছেন, তাই না? হ্যাঁ। বেশ কয়েকবার, তাই না? হ্যাঁ। এইখানে একটা সমস্যা করেছেন, মেডিকেল রিপোর্টে হয়তো কিছুই পাওয়া যাবে না। নিশাত বলল, রিপোর্টে কিছু না পাওয়া গেলে কি কেস হবে না? অবশ্যই হবে। তবে যদি পাওয়া যায় তাহলে আমি আজ রাতেই 376 ধারায় ভদ্রলোককে গ্রেপ্তার করব। এটা নন বেলেবল, কাজই বেল হবে না। মিজান সাহেবের ঠিকানাটা জানা আছে? পুষ্প বলল, না। আপনার স্বামী নিশ্চয়ই জানেন? হ্যাঁ। ওনার কাছ থেকে জেনে নেব। চলুন যাওয়া যাক। কোথায় যাব? মেডিকেল কলেজে, হাসপাতাল। ডাক্তারি পরীক্ষাটা হয়ে যাক। এই জাতীয় কেসে শুরুটা খুব ঝামেলার। অনেকেই এসব ঝামেলা ভেতর দিয়ে যেতে চান না। নিশাত বলল, কী ধরনের শাস্তি হতে পারে বলতে পারেন? পারি, প্রমাণ করতে পারলে 20 বছরের সাজা হয়ে যাবে।
প্রমাণ করা কি শক্ত? হ্যাঁ, শক্ত, বেশ শক্ত। তবে ভিকটিমের মনে জোর যদি থাকে তাহলে পারা যায়। পুষ্প বলল, আমি ডাক্তারি পরীক্ষা করাবো না, আমি বাসায় চলে যাব। নুরুদ্দিন ছোট্ট করে নিঃশ্বাস ফেলেন, শান্ত গলায় বললেন, অসুবিধাটা কোথায়? মহিলা ডাক্তাররা আপনাকে পরীক্ষা করবেন। আমি বাসায় চলে যাব। 10 মিনিটের ব্যাপার। একবার তো বললাম আমি বাসায় যাব। যদি আপনি মেডিকেল টেস্টটা করান তাহলে আমি 1 ঘন্টার মধ্যে এই হারামজাদাকে ধরে হাজতে ঢুকিয়ে দেব। আর যদি না করান, সে রাতের বেলা আরামে ঘুমোবে, হয়তো অন্য কোনো মেয়ের কাছে যাবে। আমি নিজে খুব যে একজন অনেস্ট অফিসার এটা দাবি করব না, কিন্তু বিশ্বাস করুন, এই ভদ্র অপরাধীগুলোকে ধরতে চাই। তাদের 14 পুরুষের বাপের নাম ভুলিয়ে দিতে চাই। আপনারা যদি সাহায্য না করেন কিভাবে করব? আমি বাসায় যাব। নিশ্চয়ই যাবেন। মেডিকেল কলেজে ঝামেলাটা মিটিয়ে চলে যাবেন। আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। আপনার স্বামীর সঙ্গে কথা বলবো। পুষ্পের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটু পরপর সে ফুপিয়ে উঠছে। নুরুদ্দিন বললেন, যে ব্যাপারটা আজ আপনার জীবনে ঘটেছে, আপনার মেয়ের জীবনেও এটা ঘটতে পারে, পারে না? চলুন রওনা হই। পুষ্প উঠে দাঁড়ালো। নিশাত মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘরটায় বসে অপেক্ষা করছে সেটা সম্ভবত নার্সদের কমন রুম জাতীয় ঘর। নার্সরা আসছে যাচ্ছে। মোটামুটি একটা বাজারের মতো ব্যাপার। এরা কেউই নিশাতকে তেমন লক্ষ্য করছে না। তবে পুলিশের ইউনিফর্ম পরা নুরুদ্দিনকে দেখছে কৌতূহলী হয়ে। একজন জিজ্ঞেস করলেন, কী ব্যাপার স্যার? নুরুদ্দিন হাই তুলতে তুলতে বললেন, কোনো ব্যাপার না, আপনাদের দেখতে এলাম। আপনারা ভালো আছেন? পুলিশ অফিসারের এই ভঙ্গিটি নিশাতের বেশ পছন্দ হলো। খুবই স্বাভাবিক আচরণ, যেন কিছুই হয়নি। ব্লাড প্রেশার। সারাটা পথ রেপ কেস প্রসঙ্গে বা মিজান সম্পর্কে একটি কথাও বলেননি। বরং প্রতিমন্ত্রীর বাড়ির সামনে কয়েকটা নেড়ি কুত্তা জটলা পাকা ছিল, তাতে কী সমস্যা হলো সে গল্প শুরু করলেন। মন্ত্রী টেলিফোনে পুলিশের সাহায্য চাইলেন। পুলিশ বলল, নেড়ি কুত্তা তো স্যার আমাদের ব্যাপার না, এটা মিউনিসিপ্যালিটির ব্যাপার। প্রতিমন্ত্রী রেগে আগুন। মিউনিসিপ্যালিটি বুঝি না, আপনাদের অ্যাকশন নিতে বলেছি, আপনারা অ্যাকশন নিন। প্রতি রাতে বাড়ির সামনে রাজ্যের কুকুর ঘেউ ঘেউ করবে? তাহলে আপনারা আছেন কী জন্যে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, ফায়ার ওপেন করতে হলে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। আমরা তাহলে একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলি। প্রতিমন্ত্রী ঘাবড়ে গিয়ে বললেন, এই সামান্য ব্যাপারে ম্যাজিস্ট্রেট লাগবে? জি স্যার, লাগবে। গুলি কোনো সামান্য ব্যাপার না। এখন রাত বাজে 3টা। আবাসিক এলাকায় গুলি চলবে। সবাই টেলিফোন করবে পত্রিকা অফিসে। পত্রিকার রিপোর্টাররা আসবে আমাদের কাছে। আমি তাদের পাঠাবো আপনার কাছে। সম্পাদকীয় লেখা হবে। প্রেসিডেন্ট তদন্ত কমিটি গঠন করবেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি। থামুন, আপনাকে কিছু করতে হবে না। নিশাত বুঝতে পারছিল ভদ্রলোক এসব বলছেন পরিস্থিতি হালকা করার জন্য। এটা নিশাতের কাছে চমৎকার লাগলো। একজন সেন্সিবল মানুষ। এই যে এখন তারা দুজন মুখোমুখি বসে আছে, ভদ্রলোক একটি কথাও বলছেন না, কারণ তার কথা বলার প্রয়োজন নেই। কথা যারা বেশি বলে তারা কাজ তেমন করতে পারে না। এই অফিসারটি নিশ্চয়ই কাজের। নুরুদ্দিন সাহেব, বলুন, এই জাতীয় কেস কি আপনাদের কাছে আসে? না, খুব কম আসে। লোকলজ্জার ভয়ে কেউ আসে না। যা আসে লোয়ার ক্লাস থেকে, রিক্সাওয়ালা, মজুর, এরকম। লোকলজ্জার ভয় ওদের তেমন নেই, আমাদের যেমন আছে। তা হয়তো ঠিক। একেবারেই যে হয় না তা না, কিছু কিছু হয়। মাঝপথে সেসব নষ্ট হয়ে যায়। পত্রিকাওয়ালারা বড় ঝামেলা করে, নানা রকম কিচ্ছা কাহিনী ছাপে। ধর্ষণের খবরগুলো যেন একটা চাটনি। ছবি টবি বক্স করে ছেপে দেয়। কোনো রকম খবরে ধর্ষণের বর্ণনাও থাকে। পড়লে মনে হবে পর্নোগ্রাফি। যিনি লিখেছেন তিনি লেখার সময় খুব মজা পেয়েছেন, এটা বোঝা যায়। আপনার কখনো চোখে পড়েনি? এসব খবর আমি পড়ি না। আমার পড়তে ইচ্ছে করে না, কিন্তু পড়তে হয়, বাধ্য হয়ে পড়তে হয়। এত দেরি হচ্ছে কেন? একটু সময় লাগবে, নানান ফ্যাক্টর আছে। এরকম হয়েছে, ডাক্তার চমৎকার রিপোর্ট দিয়েছেন। রিপোর্টের উপরই কনভিকশন হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু আমরা সেসব রিপোর্ট কাজে লাগাতে পারিনি। কেন? বাদীপক্ষ কেস উইথড্র করে, আগাতে চায় না। এক্ষেত্রেও তাই হয়তো হবে। দেখলেন না, স্বামী বেচারা কোনো আগ্রহই করলো না, এলো না পর্যন্ত। আমি যখন যাব আমার সঙ্গে কথাও বলবে না। পুষ্পকে আসতে দেখা যাচ্ছে। তার সঙ্গে বুড়ো মতো একজন ডাক্তার। রিপোর্ট তৈরি হয়েছে। নুরুদ্দিন রিপোর্টে চোখ বোলালেন। নিশাত বলল, কী আছে রিপোর্টে?
নুরুন্নদিন জবাব দিলেন না। ডাক্তার সাহেব নিশাতকে বললেন, আমি কিছু সিডেটিভ প্রেসক্রাইব করেছি। সিডেটিভ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। প্রচণ্ড মানসিক চাপ গেছে, পূর্ণ বিশ্রাম দরকার। নুরুন্নদিন বললেন, চলুন পৌঁছে দিয়ে আসি, আমার কিছু ইনফরমেশনও দরকার, ওই সঙ্গে নিয়ে আসবো। গাড়িতে নিশাত কয়েকবার বলল, রিপোর্টে কি পাওয়া গেছে? নুরুন্নদিন প্রশ্নের জবাব দিলেন না। অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করলেন। তার সম্ভবত এই প্রসঙ্গ নিয়ে আলাপ করবার ইচ্ছে নেই। নিশাত আর কিছু শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস প্রিয়তমেশু। আজ দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্পপাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।